আমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের সকল শিক্ষকরা এবং আমাদের বিভিন্ন অভিভাবকরা, স্বেচ্ছাসেবী সংগঠনরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। তোমরা কি সোমালিয়া, তারপরে হচ্ছে আফ্রিকা, এইসব দেশের বাচ্চাদের ছবি দেখছো? কখনো দুর্ভিক্ষের ছবি দেখছো? না দেখে থাকলে তোমাদের বাসায় যাদের মোবাইল আছে সেখানে তোমরা আজকে সার্চ দিবা গিয়ে বাবা মায়ের মোবাইলে যে দুর্ভিক্ষের ছবি কিরকম, দুর্ভিক্ষের বাচ্চাদের ছবি কিরকম। আজকে থেকে 40 বছর আগে 1980 সালের দিকে, 74 সালে, 80 সালে, 85 সালে আমাদের দেশে ছোট ছোট বাচ্চা দেখা যেত গ্রামে আসলে, তাদের পেটটা ছিল এইরকম মোটা এবং তাদের উপরে তাদের প্রত্যেকটা হাড্ডি গোনা যেত, হাড্ডির মাঝখানে মাঝখানে ফাঁকা ছিল। এখন তো কিন্তু তোমরা এরকম বাচ্চা দেখবা, এখন বরং উল্টা দেখবা, বাচ্চা বেশি খেয়ে মোটা হয়ে গেছে। বাবা মা বেশি টেনশন করে যে বাচ্চা বেশি খায়, বাচ্চা সারাদিন মোবাইল দেখে, হাঁটে না, খেলে না, মানে উল্টা হচ্ছে না এখন। এই যে আমাদের পরিবর্তনটা আসলো, এটার একটা বড় প্রজেক্ট। আজকে সকালবেলা আমি আমার ডাক্তারদেরকে বলতেছিলাম যে তোমাদের কারণে কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা চেঞ্জ হয়নি, এটা কিন্তু চেঞ্জ হয়েছে এই ধরনের প্রজেক্টগুলোর কারণে, এই ধরনের প্রকল্পগুলোর কারণে। তো সরকার তখন দেখলো কি কারণে বাচ্চাগুলার এরকম হয়। হুমায়ুন আহমেদ স্যারের নাম শুনছো তোমরা? ওনার অনেকজন সাহিত্যিক বাংলাদেশের, ওনার অনেক বইয়ে উনি এই ধরনের সুন্দর সুন্দর প্রচার করেছেন। উনি দেখাইছেন যে বাচ্চাদের কেন বাচ্চারা অপুষ্টিতে ভোগে। তো বাচ্চাদের শরীরে আমরা বড়রা তাও কৃমি আক্রমণ করলেও আমরা খাই দাই, বিভিন্ন রকম খাওয়া দাওয়া করি। আমরা নিম পাতার রস খাইতে এক সময় আমাদের গ্রামের যারা বয়স্ক মানুষ ছিল, কৃমি মারা যেত, কিন্তু বাচ্চাদেরকে আমরা কিছু দিতাম না। ফলে বাচ্চার শরীরে কৃমি বসবাস করত এবং সেই কৃমি বাচ্চার শরীর থেকে সবচেয়ে বেশি পুষ্টিকর জিনিসগুলো নিয়ে যেত। বাচ্চা অ্যানিমিয়াতে আক্রান্ত হইতো, রক্ত স্বল্পতে আক্রান্ত হইতো এবং বাচ্চা কোনো কিছুতেই ভালো লাগতো না। বাচ্চার বৃদ্ধি আটকে যেত, বাচ্চা বয়সের তুলনায় ছোট হইতো। খুদে ডাক্তাররা জানো বয়সের তুলনায় ছোট মানে কি, মানে তার যতটুকু লম্বা হওয়ার কথা, যতটুকু তার ওয়েট হওয়ার কথা সেটা হতো না। ফলে বাচ্চাগুলো কি হতো, বাচ্চাগুলো পড়াশোনায় মনোযোগী হতো না। স্কুলে পাঠাইতো মায়েরা, কিন্তু এইসব বাচ্চারা কোন রকমের পাঠশালা থেকে পাশ করে আর বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতো না। তখন ব্রিটিশ আমল, পাকিস্তান আমলে আমাদেরকে দাবায় রাখার জন্য কেউ এগুলো নিয়ে ভাবতো না। সবাই ভাবতো ঠিক আছে যে এই দেশের মানুষজনের মাথায় কিছু নাই, এরা দুর্ভিক্ষের জাতি, এরা দুর্ভিক্ষে থাকবে। কিন্তু আমরা যখন স্বাধীন হলাম 1971 সালের পরে, তখন কিন্তু সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে এই জাতিকে এমন একটা জাতিতে রূপান্তর করা যায়। আজকে থেকে 20 বছর 30 বছর আগে যাদের পিছনে এই পরিশ্রমটা করা হয়েছে তারা কিন্তু আজকে এখানে বসে আছে। আজকে আমরা যে পরিশ্রমটা করতেছি, এই পরিশ্রমটা কিন্তু কালকের জন্য না। তোমরা যদি সুস্থ থাকো, তোমরা যদি পরিপূর্ণ হও, তোমাদের যদি পুষ্টিকর ইয়া থাকে। আমাদের এখন গড়াই কত জানো? আমাদের গড়াই এখন 72-73, মেয়েদের 73, ছেলেদের 72, মেয়েদের 1 বছর বেশি। এক সময় মেয়েদের গড়াই কম ছিল, প্রচুর মাতৃমৃত্যু হইতো, এখন মাতৃমৃত্যু হয় না। এখন ওই যে বাসায় ডেলিভারি করতে গিয়ে মায়ের মৃত্যু হয় না, হাসপাতালে যায়, নর্মাল ডেলিভারি হয় অথবা সিজার হয়। মায়ের কিন্তু আগের মতো মৃত্যু হয় না। আগে প্রত্যেক বাড়িতেই 1জন 2জন করে মায়ের মৃত্যুর ইতিহাস আছে। আমরা যদি আমাদের মুরব্বী স্যারদেরকে জিজ্ঞাসা করি, কারো দাদি, কারো খালা, কেউ না কেউ তোমরা জিজ্ঞাসা করলে দেখবা ওনাদের কিন্তু তারা মারা গেছিল বাচ্চা জন্ম দিতে গিয়ে। এখন কিন্তু মেয়েদের বাচ্চা জন্ম থেকে মৃত্যু হয় না। এই কারণে মেয়েদের গড়াই বেড়ে গেছে 73, আর ছেলেদেরও 72, যেটা আজকে থেকে 30 বছর আগেও ছিল 60-এর নিচে। তখন আমাদের চাকরির বয়সকাল ছিল 59 বছর। এখন সরকারকে আমরা বলছি যে এখন যেহেতু গড়াইও 72-73, সুতরাং আমাদের চাকরির বয়স হওয়া উচিত 65 সবার। যদি আরো বাড়ে তাহলে চাকরির বয়স আরো বাড়া উচিত। এখন কেন আমরা 59 থাকবো বা 57 থাকবো? অর্থাৎ আমাদের কিন্তু গড়াইও বেড়ে যাচ্ছে। এটারও কিন্তু একটা কারণ হচ্ছে আজকে এই টিভির এই ট্যাবলেটটা। তোমাদের কাছে মনে হতে পারে আমি এটা ক্যাম্পেইন করছি, এটা আসলে ক্যাম্পেইনই করছি। এখন এই টিভির ওষুধটা খেলে যেটা হবে, তোমার শরীর অপুষ্ট হবে না, তোমার গড়াইও বেড়ে যাবে, তোমার পড়াশোনায় ভালো লাগবে, তুমি অ্যানিমিক হবে না, এবং তুমি লেখাপড়ায় ভালো করলে। আগে একটা টেন্ডেন্সি ছিল মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিত, এখন কি দেয়? এখন ন্যূনতম ডিগ্রিতে না পড়ায় বা মাস্টার্স না করায় মেয়েদেরকে বিয়ে দেয় না। এই পরিবর্তনটাও আমরা চাচ্ছি। একটা সুস্থ জাতি গঠন করতে গেলে সুস্থ মানুষ ছোটবেলা থেকে যেন তৈরি হয়ে ওঠে। আজকে আমরা যে টিকাটা খাওয়াবে সরকার, তো এটা 2টা ফরম্যাট আছে। একটা ফরম্যাট আছে হচ্ছে চিউয়েবল, মানে কি চুষে খাওয়া যায়, আর একটা ফরম্যাট আছে চুষে খাওয়া যায় না। ওইটা সরাসরি শুধুমাত্র ট্যাবলেট দিয়ে খেতে হয়, পানি দিয়ে খেতে হয় গিলে। এটা গিলেও খাওয়া যায়, যেটা চুষে খাওয়া যায় সেটা গিলেও খাওয়া যায়। কারো যদি গিলে খেতে সমস্যা হয় সেটা চুষেও খেতে পারবে। এই ট্যাবলেটটাতে 500 মিলিগ্রামের
মেবেন্ডাজোল ক্রিমির ট্যাবলেট আছে। আমরা যেটা করি আমাদের ডাক্তারদের কাছে আসলে আমরা পুরো পরিবারকেই আসলে কৃমির ওষুধ দিই। দেখবা যে আমরা বাচ্চা নিয়ে আসলে আমরা দেই হচ্ছে ওই বাচ্চা সহ তার ফ্যামিলির সবাই যেন একই সাথে কৃমির ওষুধটা খায়, যেন এই কৃমির জীবাণুটা তার ডিমটা যেন তার পরিবারে সার্কুলেট না করে। দেখা গেল তোমার পেটের কৃমিগুলো মারা গেছে, কিন্তু তোমার আম্মা বা তোমার বাবা তারা তো তোমাকে খাওয়াচ্ছে, সেবা যত্ন করছে, তাদের থেকে ডিম আবার 1 মাসের ভিতরে তোমার পেটের মধ্যে চলে আসতে পারে। আবার 1 মাসের মধ্যে কৃমি শুরু হয়ে গেল, তখন তুমি বলবা যে কি হলো, আমি 1 মাস আগে ওষুধ খেলাম, আবার 1 মাসের মধ্যে কেন কৃমি? তো এইটা আমরা সরকারের একটা কম্পালসারি, বাচ্চাদের জন্য কৃমি না থাকে আমরা খাওয়াচ্ছি, তোমাদের অভ্যাস তৈরি করার জন্য খাওয়াচ্ছি। নিয়ম হচ্ছে আমরা 3 মাস পর পর একটা করে বাসায় সবাই আমরা কৃমির ওষুধ খাবো, ন্যূনতম 6 মাসে তো খাবোই। এই ছোট এরা অনেক সময় আসলে সরাসরি গিলে খেতে পারে না, তাহলে ভেঙে দিবেন বা চুষে খেতে বলবেন। যেহেতু আপনাদের কাছে যেটা আসছে এটা মোটামুটি ভালো ফরম্যাটটা, চিউয়েবল, চুষে খাওয়ারটা আসছে, তো আপনারা চুষে খাওয়াতে পারবেন। তো আমি আসলে অনেক কথা বললাম, তোমাদের কি খুব বেশি খারাপ লাগছে? আচ্ছা, তোমাদের মাঝখানে আসতে পেরে আমি আসলে খুবই আনন্দিত বোধ করছি। তো তোমাদের এই স্কুলটার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, তোমরা সামনে আমাদেরকে আরো সুন্দর ভবিষ্যৎ এনে দিবে সেই আশাবাদ ব্যক্ত করছি। মতলবের স্টুডেন্টরা যখন ভালো করে, মতলবের কোনো মানুষ যখন বাইরে যে বলে যে আমরা কেউ একজন মেরিন ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ একজন ডাক্তার হয়েছি, কেউ একজন ইঞ্জিনিয়ার হয়েছি, তখন আমাদের খুব গর্বে বুকটা ভরে ওঠে। আমরা অনেক সংগঠন করি মতলব নিয়ে, মতলবে মননে মতলব, তারপরে মতলবের মানে এটা পলিটিক্যাল ইয়ার বাইরে মতলবের অনেকগুলো সংগঠন আছে যেগুলো আমরা যারা বিভিন্ন গ্র্যাজুয়েটরা আছে, বিভিন্ন আমাদের মতলবের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, অধ্যাপক আছে, তাদের সাথে আমরা এখন যোগাযোগ করছি যে আস্তে আস্তে আমরা স্বাস্থ্য শিক্ষায় কোনো কাজ করতে পারি কিনা। আমরা মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প করি, এই সামনে মাসেও আছে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের। আর আমাদের ইচ্ছা আছে শিক্ষা নিয়ে কিছু করার। যদি আমাদের একজন কলেজের অধ্যাপক, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসে যদি তোমাদেরকে বলে যে উনি এই স্কুল থেকে, এই কলেজ থেকে পাশ করে গিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমার ধারণা তোমাদের পড়াশোনার প্রতি আগ্রহটা বেড়ে যাবে। আসলে কিন্তু পড়াশোনা করলে এখান থেকেও যাওয়া যায়। তো সেই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে, যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের সকল শিক্ষকরা এবং আমাদের বিভিন্ন অভিভাবকরা, স্বেচ্ছাসেবী সংগঠনরা, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।